আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ এরশাদ আলী রহমান, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমার লেকচার নং 5 নিয়ে। তোমরা জানো আমি মনোবিজ্ঞান বিষয়ের অনার্স 4th বর্ষের প্রশ্ন তত্ত্বটি পড়াচ্ছি। আজ লেকচার 5-এ ফ্রয়েডের মনস্বিক মতবাদ নিয়ে হাজির হয়েছি। আমি লেকচার 4-এ ফ্রয়েডের মনস্বিক মতবাদের প্রথম অংশ উপস্থাপন করেছি। আজ ফ্রয়েডের মনস্বিক মতবাদের দ্বিতীয় অংশ অর্থাৎ লেকচার 5-এ শেষ অংশটুকু উপস্থাপন করছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে বলে আমি আশা করি। চলো এবার শুরু করা যাক। জেনেটিক হাইপোথিসিস, সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ জেনেটিক প্রকল্প, মনোযৌন বিকাশ। আমরা এর আগেও কয়েকটা প্রকল্প পড়েছি, আজকে আমরা জেনেটিক হাইপোথিসিসটা পড়ব। জেনেটিক প্রকল্পের মূল অনুমান হলো অতীত অভিজ্ঞতার প্রভাব বিশ্লেষণ। এখানে মূল অনুমানটা হচ্ছে এরকম যে অতীত অভিজ্ঞতার প্রভাব বিশ্লেষণ। শৈশবকালের মানসিক গঠন ব্যক্তির সারা জীবনকে প্রভাবিত করে। এখানে জেনেটিক শব্দ ব্যবহৃত হয়েছে মানসিক দৃষ্টিকোণ থেকে, শারীরিক দৃষ্টিকোণ থেকে নয়। জেনেটিক বলতে বৃদ্ধির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতাগুলোকে বোঝায়। আবার খেয়াল করি, অতীত অভিজ্ঞতা বর্তমানকে প্রভাবিত করার ধারণাটি হলো স্বতঃসিদ্ধ। এই জন্যই বলা হচ্ছে জেনেটিক বলতে বৃদ্ধির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতাগুলোকে বোঝায়। অতীত অভিজ্ঞতা বর্তমানকে প্রভাবিত করার ধারণাটি হলো স্বতঃসিদ্ধ সত্য। দীর্ঘ একটি সময় নিয়ে ফ্রয়েড জেনেটিক প্রকল্প তৈরি করেন। এই সময় তিনি হিস্টিরিয়া রোগীদের নিয়ে গবেষণা করেন। তিনি হিস্টিরিয়া রোগের মানসিক ও প্রশ্নাগত কারণসমূহ উদ্ঘাটনের প্রচেষ্টা করেন। এই প্রচেষ্টার সর্বোচ্চ সীমায় পৌঁছায় তার সবচেয়ে যুগান্তকারী এবং বিতর্কিত বই, যেটা হচ্ছে 3 Essays on the Theory of Sexuality। এই বইয়ের কারণে জেনেটিক প্রকল্পে ফ্রয়েড শিশুসুলভ যৌনতা ধারণার উন্নয়ন ঘটান, যেটাকে বলা হচ্ছে ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি। এটার উন্নয়ন ঘটান এই জেনেটিক প্রকল্পে তার মতামত ব্যক্ত করার মাধ্যমে, যা প্রাকৃতিক কোনো ঘটনা নয়। মানে এই যে জেনেটিক ধারণা উন্নয়ন ঘটান বা জেনেটিক প্রকল্পে শিশুসুলভ যৌনতার ধারণার উন্নয়ন ঘটান, যা প্রাকৃতিক কোনো ঘটনা নয়, বরং পুরোটাই হচ্ছে ফ্রয়েডের কাল্পনিক। তার মতে শৈশবে প্রেষণার প্রধান উৎস হিসেবে সহজাত যৌনতারণা এবং তার মানসিক শক্তি লিবিডো বিদ্যমান। জেনেটিক হাইপোথিসিস সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের ভিতরে ফ্রয়েডের মতে মৌন যৌন বিকাশের 6টি প্রধান পর্যায় বা স্তর রয়েছে। ফ্রয়েড যে দীর্ঘ সময় ধরে জেনেটিক প্রকল্প প্রণয়ন করেছেন, তার ভিতরে অনেকগুলো স্তর আছে। তার মধ্যে ফ্রয়েড বলছেন যে মৌন যৌন বিকাশের ক্ষেত্রে 6টি প্রধান স্তর আছে। সেই স্তরগুলো হলো মৌখিক স্তর, মানে ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, ল্যাটেন্সি পিরিয়ড, জেনিটাল স্টেজ এবং ম্যাচুরিটি স্টেজ। এই 6টি স্তরের মাধ্যমে এই জেনেটিক হাইপোথিসিস বর্ণনা করার চেষ্টা করেছেন। আমরা প্রথমে আসি ওরাল স্টেজ, মুখ স্তর। শিশুর ব্যক্তিত্ব বিকাশের প্রথম স্তর মুখ পর্ব। ওরাল ফেজ is the first stage. Oral phase is the first stage in the psychosexual development of the personality, which occurs at ages up to 2 years. মানে জন্মের প্রথম বছরে শিশু মায়ের স্তন্যপান করে এবং পরে দাঁত দিয়ে কামড়িয়ে খাদ্য গ্রহণ করতে শেখে। এ সময় মুখই হলো যৌন প্রতৃপ্তির উৎস। ফ্রয়েডের মতে স্তন্যপান ও চর্বণ ক্রিয়ার মাধ্যমে শিশুরা যে আনন্দ পায় তা যৌন তৃপ্তির নামান্তর। মায়ের স্তন্যপান স্পৃহার চরম পরিতৃপ্তি লাভ করলে শিশু ভবিষ্যতে আশাবাদী হয়। ফ্রয়েড বলেছেন সাকিং গিভস লিবিডোনাল প্লেজার, মানে শিশু আঙ্গুল চুষে বা মায়ের স্তন চুষে আনন্দ লাভ করে। যখন দাঁত ওঠে তখন শিশু মুখ দিয়ে সবকিছু কামড়াতে চায়, কামড়িয়ে শান্তি ও আনন্দ পায়। ক্রোধ নিবারণ করে। যদি শিশুর মুখ কামিতা ব্যাহত হয় তাহলে ভবিষ্যৎ জীবনে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। এই পর্যায়ের যথাযথ বিকাশের অভাবে ওরাল পার্সোনালিটি গড়ে ওঠে ব্যক্তির। এই ওরাল পার্সোনালিটি হচ্ছে এরকম
যে ব্যক্তিত্বের অধিকারী নির্ভরশীল ও লোভী প্রকৃতির হয়। মানে ওরাল পার্সোনালিটি সমৃদ্ধ ব্যক্তিরা কি হয়, নির্ভরশীল হয় এবং লোভী প্রকৃতির হয়। আর ফ্রয়েড এই মুখ স্তরের বিকাশটা 0 থেকে 2 বছর, মানে 1.5 থেকে 2, 0 থেকে 2 এর মধ্যেই এই পর্যায়টা সমাপ্ত ঘটে। এরপরে পর্যায়ে আসি আমরা পায়ু স্তর বা অ্যানাল স্টেজ, যেটার বিস্তৃতি 1.5-2 থেকে 3 বছর। ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরির দ্বিতীয় স্তর হলো পায়ু পর্ব। শিশুর 2য় বছরে পায়ু এবং লিঙ্গের প্রতি সে আকৃষ্ট হয়। শিশুকে মায়ের দুধ পান হতে যখন বঞ্চিত করা হয়, তখন শিশু যৌন তৃপ্তির পথ হিসেবে পায়ুদ্বারের উদ্দীপনাকে বেছে নেয়। পায়ুদ্বারের রেশন প্রক্রিয়া থেকে সে তৃপ্তি পায়। এ সময় পিতামাতা মলমূত্র ত্যাগের, মানে টয়লেট ট্রেনিং এর কথা বলছি, এই ত্যাগের ক্ষেত্রে শিশুর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করলে পরবর্তী জীবনে শিশুর মধ্যে মলত্যাগের প্রতি বিতৃষ্ণা, কৃপণতা, সূচিবায়ুগ্রস্ততা, কোষ্ঠকাঠিন্যতা, জেদি ভাব ইত্যাদি অস্বাভাবিকতা দেখা দিতে পারে। এজন্য শিশুর জীবনে পায়ু স্তরের ক্ষেত্রে টয়লেট ট্রেনিং একটা ইম্পর্টেন্ট ট্রেনিং, যে ট্রেনিং সুস্থভাবে হলে তাহলে সেই শিশুর জীবনে এই ধরনের কৃপণতা, সূচিবায়ুগ্রস্ততা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দিবে না। এরপরে আমরা আসি লিঙ্গ স্তর বা ফ্যালিক স্টেজ, যার ব্যাপ্তি হচ্ছে 3 থেকে 5-6 বছর পর্যন্ত। ব্যক্তিত্ব বিকাশের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরির তৃতীয় পর্যায় হলো লিঙ্গ পর্ব। 3 থেকে 4 বছর বয়সে শিশুর যৌনতৃপ্তির কেন্দ্র হলো যৌনাঙ্গ। এ সময় যৌনাঙ্গের স্পর্শকাতরতা বৃদ্ধি পায়। এই স্তরে শিশু নিজের যৌনাঙ্গকে উদ্দীপ্ত করে আনন্দ পায়, অন্যকে যৌনাঙ্গ দেখানো বা অন্যের যৌনাঙ্গ দর্শনের মাধ্যমেও যৌনানন্দ লাভ করে। ফ্রয়েড এই স্তরের নাম দিয়েছেন ফ্যালিক স্টেজ বা লিঙ্গ পর্ব। এই স্তরের 2টি বিশেষ ধরনের সমস্যার কথা ফ্রয়েড উল্লেখ করেছেন। একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স, আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। আমরা প্রথমে আসি ইডিপাস কমপ্লেক্স। এই বয়সে শিশুর, মানে পুরুষ শিশুর মধ্যে ইডিপাস কমপ্লেক্স দেখা দেয়। ফলে শিশু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। পুরুষ শিশুরা মাকে আনন্দ ও শাস্তির উৎস বলে বিবেচনা করে, কখনো বাবাকে প্রতিদ্বন্দ্বী বা শত্রু মনে করে। এই ঘটনাকেই বলা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। মানে যেহেতু শিশুর মানে পুরুষ তার মার প্রতি বেশি আকৃষ্ট থাকে, আর সেক্ষেত্রে সে আকৃষ্টের কারণে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে বাবার দ্বারা, যার কারণে বাবাকে শত্রু হিসেবে মনে করে। এই প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই যে পরিস্থিতির উদ্ভব হয়, সেটার নাম দেওয়া হয়েছে ইডিপাস কমপ্লেক্স, ইলেকট্রা কমপ্লেক্স। এই বয়সে মেয়ে শিশু পিতাকে আনন্দের উৎস হিসেবে বিবেচনা করে, একে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স। ফ্রয়েড গিটলট নাটকের কাহিনী অবলম্বনে মায়ের প্রতি আসক্তি এবং পিতার বিরুদ্ধাচরণকে ইডিপাস কমপ্লেক্স বলে আখ্যায়িত করেছেন। তবে এ ধরনের সম্পর্ক পিতামাতা ও সমাজ অনুমোদিত না হওয়ায় ছেলেরা পিতার প্রতি এবং মেয়েরা মায়ের প্রতি একাত্মতা অনুভব করে, যেটাকে বলে আইডেন্টিফিকেশন। পরবর্তী সময় ছেলেরা স্বাভাবিকভাবে মেয়েদের প্রতি এবং মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। এটা একটা স্বাভাবিক কার্যক্রম পরবর্তীতে যেটা ঘটে। আর এরূপ পারস্পরিক আকৃষ্টের প্রক্রিয়াকে বলা হয় ডিসেক্সুয়ালাইজেশন। আশা করি তোমরা লিঙ্গ স্তরটা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী স্তরে যাই, সুপ্তিকাল বা ল্যাটেন্সি পিরিয়ড। এই অবস্থা সবকিছু সুপ্ত অবস্থা থাকে বলেই নাম দেওয়া হচ্ছে ল্যাটেন্সি পিরিয়ড। এটার ব্যাপ্তি হচ্ছে 6 থেকে 12-13 বছর পর্যন্ত। 6 বছর বয়সে সমাজের শাস্তির ভয়ে শিশুরা সব রকম যৌনকর্ম অবদমিত করে রাখে, এজন্য একে সুপ্তিকাল বা ল্যাটেন্সি পিরিয়ড বলা হয়। 6 থেকে 10-11 বছর বয়সকে ফ্রয়েড সুপ্তিকাল বলেছেন। এ সময় যৌন বিষয়গুলো তেমন গুরুত্ব পায় না। ইডিপাস কমপ্লেক্স স্তরে শিশুর মনে যে দ্বন্দ্বের সূত্রপাত হয়, তা থেকে মুক্তি পাওয়ার জন্য সে এই স্তরে সকল চাহিদা, আবেগ ও অনুভূতির অবদমন ঘটায়, ডিপ্রেশন ঘটায়। এর ফলে শিশু যৌন সুখ সম্বন্ধে নিষ্প্রিয় হয়ে যায় এবং যৌনতার সুপ্তিকাল উপস্থিত হয়। এই সময় অহম, মানে ইগো, এর সম্পূর্ণ বিকাশ ঘটে এবং অধিসত্তা, যেটাকে বলে সুপার ইগো, এরও সৃষ্টি হয়। সুপ্তিকালে শিশু পিতামাতার অত্যন্ত বাধ্য, বশীভূত ও শান্ত থাকে। এই স্তরে পড়াশোনা এবং খেলাধুলায় মনোযোগী হয়। আমরা এরপরে পরবর্তী স্তরে আসি, যৌন স্তর বা জেনিটাল স্টেজ। ফ্রয়েড সুপ্তিকালের পরবর্তীকালকেই জেনিটাল স্টেজ বলেছেন। এ সময় আদিম শক্তি, যেটাকে বলে লিবিডাল এনার্জি পুনরায় মাথা ছাড়া দিয়ে ওঠে। সমগ্র ব্যক্তিত্বের কাঠামোর মধ্যেও বিশৃঙ্খলতা দেখা দেয়। ফ্রয়েডের মতে
যদি শৈশবে ইডিপাস কমপ্লেক্স সফল পরিণতি হয়, তাহলে ছেলেরা মেয়েদের এবং মেয়েরা ছেলেদের ভালোবাসতে শুরু করে, ফলে তারা স্বাভাবিক যৌনকর্মে লিপ্ত হতে পারে। কিন্তু যদি ইডিপাস কমপ্লেক্সের সময় শিশুকে কঠোর শাসন বা শাস্তি দেওয়া হয়, তাহলে বয়স বৃদ্ধিতে সমকামিতা বা অন্যান্য যৌন অস্বাভাবিকতা দেখা দিতে পারে। আসলে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়ার জন্য তার সেই স্তরের যদি পরিতৃপ্তি না ঘটে, তাহলে পরবর্তী স্তরে গিয়ে তার আগের স্তরের তৃষ্ণা দ্বারা সে চালিত হতে পারে। এজন্য প্রত্যেকটা স্তরের বিকাশ সুষ্ঠুভাবে হলে একটা শিশু সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আমরা এবার যাই পরবর্তী স্তরে, পূর্ণ বিকশিত স্তর বা ম্যাচুরিটি স্টেজ, যেটা 18 থেকে 20 বছর শুরু। 18 থেকে 20 বছর 18 থেকে 20 বছর থেকে শুরু হয়ে চলতে থাকে। এ সময় যৌন কাম নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে, মানে ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে যৌন কাজটা, এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ফলে তারা বিপরীত লিঙ্গের সদস্যদের প্রতি আগ্রহ বোধ করে এবং তাদের সাথে মেলামেশা শুরু করে। এই স্তরে তরুণরা চায় তরুণের একান্ত সান্নিধ্য এবং তরুণীরা আকাঙ্ক্ষা করে নিবিড়ভাবে কোনো তরুণের সঙ্গ। পূর্ণ বিকশিত স্তরে শুরুতে তারা দেহ ও মনের দিক দিয়ে পরিপক্কতা অর্জন করে। এ সময় তারা সঙ্গী বাছাই এবং পেশা নির্বাচনের বিষয়ে মনোযোগী হয়। তারা পেশা গ্রহণ, বিবাহ বন্ধন ও পরিবার স্থাপনের মাধ্যমে সমাজের একজন পূর্ণাঙ্গ সদস্য রূপে প্রতিষ্ঠিত হয়। তারা সামাজিক রীতিনীতি অনুসারে বংশ বিস্তারের কাজে আত্মনিয়োগ করে। এই হচ্ছে পূর্ণ বিকশিত স্তর। এই পূর্ণ বিকশিত স্তরের প্রেষণার মনোসমীকরণ তত্ত্বের জেনেটিক প্রকল্পের গুরুত্বপূর্ণ দিক। এটি আচরণের মূল নির্ধারক হিসেবে বিকাশমূলক ঘটনাগুলোর অবস্থান বর্ণনা করে। কিভাবে? এক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয়। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো আংশিক সহজাত তাড়না। আংশিক সহজাত তাড়না পর্যায়ক্রমিক ধাপগুলোতে লিবিডো এক স্থান হতে অন্য স্থানে পরিবর্তিত হয় এবং ধাপগুলোর কার্যাবলী কোনো স্থানে থেমে থাকে না, বা বরং তারা পরিবর্তিত হয়। তবে মুখ, পায়ু ও লিঙ্গ যৌনতার উপাদানগুলো সারা জীবনব্যাপী বলে যৌনতার আচরণগুলোতে উপস্থিত থাকে, যাকে আংশিক যৌনতাড়না বা সহজাত তাড়না বলা হয়ে থাকে। এগুলো ব্যক্তিগত মনোযৌন অভিজ্ঞতার উপর ভিত্তি করে ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, অথবা সমস্যা সৃষ্টি করে, আচরণগত সমস্যা অথবা স্নায়বিক সমস্যা তৈরি করে। উদাহরণ হিসেবে বলতে পারি যে মৌখিক আংশিক সহজাত তাড়নার সন্তুষ্টির জন্য প্রাপ্ত বয়সে অতিরিক্ত ধূমপান খাওয়া এবং মাদক গ্রহণ করা, এই ধরনের উদ্বিগ্নমূলক আচরণগুলো দেখা যায় যদি পূর্ণ বিকাশ স্তরের তার এই আংশিক সহজাত তাড়না দ্বারা সে প্রভাবিত না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরকম স্থিরতা, ফিক্সেশন ও প্রত্যাবর্তন। এই ধারণাটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা, যে স্থিরতা হলো একটা ধাপের মূল বৈশিষ্ট্য অপরিবর্তিত ভাবে বা আংশিক পরিবর্তিত ভাবে পরবর্তী ধাপগুলোতে বজায় থাকা। ক্রমবিকাশের সময়ে বিভিন্ন দ্বন্দ্বের কারণে স্থিরতা ঘটে। এর মধ্যে প্রধান এবং আংশিক দৃশ্যমান কারণ হলো কোনো একটি কামাত্মক অংশের সন্তুষ্টি লাভের চাহিদার জন্য অতিমাত্রায় হতাশার কারণ। আর একটা অপ্রধান এবং কম দৃশ্যমান কারণ হলো ব্যক্তি তার কোনো কামাত্মক অঙ্গ দ্বারা অধিক মাত্রায় সুখ লাভের কারণে সে এই সুখটা পরবর্তী পর্যায়ে লাভ করতে চায়, ফলে স্থিরতা ঘটতে পারে। এখন আমরা পরবর্তী প্রকল্পেতে আসি। আমরা এতক্ষণ বললাম জেনেটিক হাইপোথেসিস, এখন আমরা জানবো স্ট্রাকচারাল হাইপোথেসিস, যেখানে ইদ, ইগো অ্যান্ড সুপার ইগো বিদ্যমান। কাঠামো প্রকল্প। ইদ বা ইদম, ইগো অহং বা সুপার ইগো অধিসত্তা। কাঠামোগত প্রকল্পে কাঠামো বলতে ব্যক্তিত্বের কতগুলো অনুমিত অংশ, যথা ইদম বা আদি, যেটাকে আমরা বলি ইদ, অহং যেটা ইগো, এবং অধিসত্তা যেটা সুপার ইগো, এইগুলোকেই মূলত বোঝায়। কাঠামোগত প্রকল্পের মূল লক্ষ্য হলো মানসিক প্রক্রিয়া ও আচরণকে ব্যক্তিত্বের অংশগুলোর বৈশিষ্ট্যে এবং তাদের মধ্যকার সম্পর্কের মাধ্যমে ব্যাখ্যা করা। 1900 সালে ফ্রয়েড এই কাঠামোগত মডেলটি তৈরি করেন। এই মডেলের মূল লক্ষ্য ছিল মনোসমীক্ষণ তত্ত্বের মাধ্যমে কৌশলপূর্ণ উপায়ে আচরণ বোঝানো। ফ্রয়েড স্থানিক প্রকল্পে মনের 3টি স্তরের কথা বলেছিলেন। আমরা জানি চেতন, প্রাকচেতন, অচেতন। তিনি কাঠামোগত প্রকল্প ব্যতীত
এই প্রকল্পের পরিপূর্ণ ব্যাখ্যা উপস্থাপন করতে পারেননি। মানে এই স্ট্রাকচার হাইপোথিসিস ব্যতীত স্থানিক প্রকল্প মডেলকে সম্পূর্ণভাবে তিনি ব্যাখ্যা করতে পারেন নাই। মনোসমীক্ষণের 6টি প্রকল্পের মধ্যে এটি সবচেয়ে উপযুক্ত ও জনপ্রিয় প্রকল্প। আমরা ঈদ, ইগো এবং সুপারিগো আলোচনা করব এখন। প্রথমে আমরা আসি ইদম বা আদিম সত্তা, যেটাকে ইংরেজিতে বলা হয় ঈদ। আদিম সত্তা। ঈদ হলো মানুষের জন্মগত জৈবিক সত্তা। এটি সব আদিম কামনা বাসনা তথা প্রেষণার আধার, যা থেকে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের মানসিক ও দৈহিক শক্তি, যেটাকে বলা হয় সাইকিক এনার্জি, এটা সঞ্চারিত হয়। আদিম সত্তাই হলো সমস্ত কর্মশক্তির উৎস, যা ব্যক্তিত্বকে উন্নততর পর্যায়ে নেওয়ার মানসিক শক্তি যোগায়। আদিম সত্তাই হলো সমস্ত কর্মশক্তির উৎস, যা ব্যক্তিত্বকে উন্নততর পর্যায়ে নেয়ার মানসিক শক্তি যোগায়। সহজাত তাড়না। সহজাত তাড়না এবং মানসিক শক্তিগুলোর ক্রিয়াকলাপ মানে ঈদের উপর আরোপিত হয়। আদিসত্তা ঈদ শুধু তৃপ্তি চায়, আনন্দ চায়, এবং আনন্দ লাভই হচ্ছে ঈদের প্রধান নীতি। এই জন্য একে বলা হয় প্লেজার প্রিন্সিপল। মানে ঈদ হচ্ছে প্লেজার প্রিন্সিপল নীতি মেনটেন করে চলে। একান্ত স্বার্থপর ঈদ যার মধ্যে বেশি, যে ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় ঈদ, সেই ব্যক্তি সবচেয়ে বেশি স্বার্থপর হয়। কারণ ঈদ হচ্ছে মনের সেই স্তর যেটা হচ্ছে ব্যক্তির অবস্থান মনে সবচেয়ে বেশি স্বার্থপর হিসেবে কাজ করে। নিজের স্বার্থ ছাড়া, নিজের ভালো ছাড়া আর কিছু সে বুঝবে না। এই জন্যই ঈদ হচ্ছে প্লেজার প্রিন্সিপল মেনে চলে। আদিম সত্তা ব্যক্তিত্বের অচেতন অংশ। এই ঈদ হচ্ছে ব্যক্তিত্বের অচেতন অংশ। এতে কোনো যুক্তি, ন্যায় অন্যায় বোধ বা বিবেকের স্থান নাই। আদিম সত্তা অন্ধের মতো জৈবিক প্রশ্নগুলো চরিতার্থ করার উপায় খুঁজে। আদিম সত্তার জন্য অচেতন মনের এক স্বার্থপর শিশু। আদিম সত্তা যেন অচেতন মনের এক স্বার্থপর শিশু। শিশু জন্মের সময় শুধু আদিম সত্তা নিয়ে জন্মগ্রহণ করে এবং জৈবিক প্রশ্নগুলো চরিতার্থ হলেই সে খুশি হয়। পরিণতি যাই হোক না কেন, ঈদ সর্বদা তার কামনার প্রতৃপ্তি ঘটাতে চায়। ঈদের মূল কাজই হচ্ছে সুখ এবং আনন্দ, এর বাইরে সে কিছু বোঝে না। এরপরে আমরা আসি ইগো। ইগো এটি ব্যক্তিত্বের চেতন অংশ। আমরা জানলাম যে ঈদ হচ্ছে অচেতন অংশ আর ইগো হচ্ছে ব্যক্তির চেতন অংশ। শিশু একটু বড় হলে তার মধ্যে ব্যক্তিত্বের অন্যান্য উপাদান, বিশেষ করে ইগো জন্ম নেয়। আদি সত্তা হতে মানে ঈদ হতে ইগো সত্তা উৎপত্তি হলেও, মানে ঈদ থেকে ইগো উৎপত্তি, তারপরেও এটি স্বতন্ত্র ধারায় বিকশিত লাভ করে। আমরা জানি ঈদ থেকেই পরবর্তীতে ইগোর সৃষ্টি হয়, কিন্তু ইগোর একটা স্বতন্ত্র বিকাশ ধারা আছে। ঈদ এর সাথে ইগো এর পার্থক্য হলো ঈদ কেবল ব্যক্তিনিষ্ঠ জগৎ নিয়ে সন্তুষ্ট, মানে নিজেকে নিয়ে সন্তুষ্ট, নিজের বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ। অপরদিকে ইগো বস্তু জগৎ এবং সামাজিক পরিবেশের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা করে। ঈদ সুখ নীতি দ্বারা পরিচালিত আমরা জানি, আর ইগো পরিচালিত হয় বাস্তবতার নীতি দ্বারা, যেটাকে বলা হয় রিয়েলিটি প্রিন্সিপাল। বাস্তবতা কি সেটা বুঝে শুনেই চলার জন্য যে বিষয় আমাদেরকে ভূমিকা পালন করে, সেটা হচ্ছে ইগো। এই বাস্তব নীতি যথাযোগ্য বস্তুর সাহায্যে অস্বস্তি দূর করে থাকে। একজন ক্ষুধার্ত লোক কি করবে? একজন ক্ষুধার্ত লোক খাওয়ার জন্য ঘুরবে, খাওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য বলা হচ্ছে একজন ক্ষুধার্ত লোক ক্ষুণ্ণবৃত্তি ঘটাতে চায়, মানে ক্ষুধা নিবারণ করতে চায়। এটার জন্য প্রয়োজন উপযুক্ত খাদ্যবস্তু সন্ধান করা, যে খাদ্য তার ওই ক্ষুধা মেটাবে। খাদ্য গ্রহণ করার পর ক্ষুধার অস্বস্তি দূর হয়। এই সকল কাজ ইগো করে থাকে। ইগো এর কাজ হলো আদিম সত্তা মানে ঈদের কামনা ও বাস্তব জগতের মধ্যে সমন্বয় সাধন করা। ইগো ব্যক্তির আদিম সত্তাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে বাস্তবসম্মত উপায়ে কামনা পূরণের উদ্দীপনা দেয়। ইগো ব্যক্তিত্বের কার্যনির্বাহী কর্ণধার। ইগোকে বলা হয় একজন ব্যক্তির কার্যনির্বাহী কর্ণধার। এটি ব্যক্তির সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। একজন ব্যক্তির ইগো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে বেশি স্বার্থপর হয়ে উঠবে অথবা বেশি নীতিবান হয়ে পড়বে। কিন্তু ইগো শক্তিশালী থাকলে সুখ মানে ঈদ এবং সুপার ইগো দুইয়ের সমন্বয় ঘটিয়ে তাকে স্বাভাবিক সুন্দর মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবে। আমরা পরবর্তী ধাপে আসি অধিসত্তা বা সুপার ইগো।
সুপার ইগো ব্যক্তিত্বের গঠনের তৃতীয় উপাদান হলো সুপার ইগো। ব্যক্তিত্ব গঠনের তৃতীয় উপাদান বা যাকে বলা অধিসত্তা বা ইগো, সুপার ইগো, যাকে বিবেকের সঙ্গে তুলনা করা হয়। এই সুপার ইগোকে বিবেকের সঙ্গে তুলনা করা হয়। মনোবিদ হাল এবং লিন্ডসে বলেছেন, বিবেক হলো ব্যক্তিত্বের নৈতিক হাতিয়ার। বিবেক হচ্ছে ব্যক্তিত্বের নৈতিক হাতিয়ার। বিবেকের নৈতিক শক্তি হলো সুপার ইগো। এই বিবেকের নৈতিক শক্তিটাই হচ্ছে সুপার ইগো। সুপার ইগো আদিম সত্তা বা ঈদ এর তাড়নাকে নৈতিক মূল্যবোধের আলোকে নিয়ন্ত্রণ করে। এর প্রভাবে শিশু অন্যায় আচার আচরণের জন্য অনুশোচনা করে। একজন ব্যক্তির মধ্যে যদি সুপার ইগো পর্যাপ্ত পরিমাণে কাজ করে, তাহলে তার ঈদের কারণে যে অপরাধ বোধ বা অন্যায় করা হয়েছে সে যার জন্য সে অনুশোচনা লাভ করে। অহংবোধ এবং অধিসত্তার সুসমন্বয়ে ব্যক্তির মধ্যে অহং আদর্শের, যেটাকে বলে ইগো আইডিয়াল, এর জন্ম নেয়। অধিসত্তার মধ্যে দুই ধরনের উপাদান চিহ্নিত করা যায়। সেটা হচ্ছে একটা আদর্শ। প্রথমটি হলো আদর্শ, যা অন্যকে অন্যায় কাজ হতে ব্যক্তিকে প্রতিহত করে। দ্বিতীয়টি হচ্ছে অহং আদর্শ, যার প্রভাবে ব্যক্তি নিজের প্রতি সন্তুষ্ট থাকে। বিবেকের সৃষ্টি হয় সমাজের নিয়ম কানুন আত্মীকরণ থেকে। বিবেকের সৃষ্টি হয় সমাজের নিয়ম কানুন আত্মীকরণের মাধ্যমে। যখন শাস্তি পরিহারের জন্য শিশু সমাজের বিধিনিষেধকে নিজের বলে গ্রহণ করতে শেখে, তখনই জন্ম হয় তার বিবেক। এটাকে বলা হয় ইন্টারনাল জুরি অফ রুলস অ্যান্ড ভ্যালুস। এই হচ্ছে অধিসত্তা। আমরা এর পরবর্তী ধাপে আসি, অ্যাডাপ্টেশন হাইপোথিসিস বা এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস। অভিযোজিত প্রকল্পের মূল অনুমান হলো আচরণের যে কোনো মনোসমীক্ষণ ব্যাখ্যায় অবশ্যই ব্যক্তির পরিবেশের সাথে সম্পর্ককে বিবেচনা নিতে হবে। অর্থাৎ মনোসমীক্ষণ ব্যাখ্যা করতে হলে ব্যক্তির আচরণকে তার পরিবেশের সাথে যে তার সম্পর্ক আছে এটাকে বিবেচনা নিতে হবে। এই দৃষ্টিভঙ্গিটি পূর্বের ব্যাখ্যাকৃত যে 5টি আমরা ব্যাখ্যা করেছি, সেই ব্যাখ্যাকৃত মনোসমীক্ষণের প্রকল্প হতে আলাদা। যেহেতু এটা শুধু ফ্রয়েডের পরের লেখাগুলোতে, ফ্রয়েড যে অনেক লেখালেখি করেছেন, অনেক বড় তত্ত্ব উপস্থাপন করেছেন, তার শেষের দিকে এই স্তর সম্পর্কে বলা হয়েছে। এবং বেশিরভাগই মনোসমীক্ষণের অহং মনোবিজ্ঞান হতে উৎপন্ন, মানে ইগো সাইকোলজি থেকে উৎপন্ন। এটা বিস্তৃতভাবে প্রণয়ন করেছেন র্যাপাপোর্ট এবং গিল। অভিযোজন প্রকল্প হলো সবচেয়ে স্বতন্ত্র তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, যা খুব সামান্য পরিমাণে স্থানিক, সামান্য পরিমাণে গতিশীল, সামান্য পরিমাণে অর্থনৈতিক এবং সামান্য পরিমাণে জেনেটিক প্রকল্প দ্বারা প্রভাবিত। তার মানে খুব সামান্য পরিমাণে আগের যে প্রকল্পগুলো, স্থানিক প্রকল্প, গতিশীল প্রকল্প, অর্থনৈতিক প্রকল্প, জেনেটিক প্রকল্প দ্বারা প্রভাবিত। তবে কাঠামোগত মডেলে অহং বা ইগো এর বাস্তবতার নীতি এই প্রকল্পের ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি। অভিযোজন প্রকল্পের বা দৃষ্টিভঙ্গির বেশ কিছু অবদান আছে। তার মধ্যে একটা হচ্ছে, এটি প্রেষণা এবং আচরণের একটি বিষয় হিসেবে পারস্পরিক পরিবেশের মস্তিষ্কের উপর গুরুত্ব প্রদান করে। প্রেষণা এবং আচরণের একটি বিষয় হিসেবে পারস্পরিক পরিবেশের মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব প্রদান করে। মনোসমীক্ষণ তত্ত্বের প্রাথমিক প্রকল্পগুলোতে আচরণকে দেখা হয় ব্যক্তির ভিতর দ্বন্দ্ব হতে উৎপন্ন হওয়া অভিব্যক্তি, কিন্তু এই ধারণা যে সমালোচনা তৈরি করে তা এই প্রকল্পের মাধ্যমে দূর করা হয়। এই প্রকল্প মতে বা অ্যাডাপ্টেশন হাইপোথিসিসের মতে আচরণের যেমন একটি আন্তঃমানসিক ভিত্তি রয়েছে, তেমনি সামান্য বহিস্থ প্রভাবও থাকতে পারে, যদিও ব্যক্তির শক্তি একটা বদ্ধ কাঠামোর মধ্যে নির্দিষ্ট থাকে। অভিযোজন প্রকল্প পরিবেশের উপর বিবেচনাযোগ্য প্রভাব আরোপ করে। তাই গুরুত্বপূর্ণ পেশাগত চলক হিসেবে পরিবেশ সহজাত তাড়নাগুলোর সমপরিমাণ মর্যাদা পায়। এখন আমরা আসি ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষামূলক কৌশল। প্রতিরক্ষার কৌশলগুলোকে অবদমনের বিকল্প হিসেবে দেখা হয়। প্রতিরক্ষা কৌশলগুলোকে অবদমনের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। সহজাত তাড়নাসমূহ দ্বারা সৃষ্ট চাপ দূর করে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ইগো যে কৌশলের আশ্রয় নেয়
সেই তাকে বলা হয় বা সেই কৌশলকে বলা হয় প্রতিরক্ষামূলক কৌশল। আমি আবার বলছি, সহজাত তাড়নাসমূহ দ্বারা সৃষ্ট চাপ দূর করে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ইগো যে কৌশলের আশ্রয় নেয় তাকে প্রতিরক্ষা কৌশল বলে। শুধু সহজাত তাড়না নিয়ন্ত্রণ করার জন্য এগুলো ব্যবহৃত হয় না। আমি আবার বলছি, শুধু সহজাত তাড়না নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এগুলো ব্যবহৃত হয় না, বরং যে কোনো প্রকার মানসিক উত্তেজনা ও অশান্তি দূর করার জন্য ও নিজের আত্মমর্যাদা বোধকে অক্ষুণ্ণ রাখার জন্য মানুষ প্রায়ই এই ডিফেন্স মেকানিজম বা এই কৌশলগুলো আশ্রয় গ্রহণ করে। ফ্রয়েড প্রথম এই কৌশলগুলো সম্পর্কে ধারণা প্রদান করেছেন এবং তার এই ধারণাকে সব মনোবিজ্ঞানীরাই একটি গুরুত্বপূর্ণ অবদান রূপে স্বীকার করেছেন। ফ্রয়েড এ ধরনের অনেকগুলো প্রতিরক্ষা কৌশলের কথা উল্লেখ করেছেন। আমরা সেই কৌশলগুলোর একটা হচ্ছে অবদমন বা রিপ্রেশন। ব্যক্তিত্ব গঠনের অন্যতম উপাদান হলো ঈদ, যা সুখ নীতি দ্বারা পরিচালিত এবং অন্ধভাবে মানুষের সব কামনা বাসনা চরিতার্থ করতে চায়। আদিসত্তার অনেক প্রবৃত্তি চরিতার্থ করার জন্য সমাজ অনুমোদন দেয় না, কারণ তার তার কাজই হচ্ছে সুখ দেওয়া। সুখ পেতে গেলে ভালো মন্দ সকল কাজই করতে পারে। তো যে কাজগুলো সমাজ অনুমোদিত না, সেই অবাঞ্ছিত কামনা বাসনা, চিন্তা চেতনা, অভিজ্ঞতা, ব্যর্থতা ইত্যাদিকে ভুলে থাকার জন্য মনের চেতন স্তর হতে ব্যক্তি তার অবচেতন স্তরে লুকিয়ে রাখার যে প্রচেষ্টা গ্রহণ করে বা যে পদ্ধতি অবলম্বন করে সেটাকে বলা হয় রিপ্রেশন। মানে তার অবাঞ্ছিত কামনা বাসনা ইচ্ছা পূরণ না করতে পেরে সেগুলো সে ভুলে থাকতে চায়, আর ভুলে থাকার জন্য কি করে, মনের অবদমন স্তরে তাকে রিপ্রেস করে বা প্রেষিত করে, অবদমন করে, যেটা পরবর্তীতে কোনো সময় সহজে চেতন স্তরে আসতে পারে না। তবে সে মনের চেতন অচেতন স্তরে যদি বেশি পরিমাণের এরকম কামনা বাসনা জমা হয়ে থাকে, তাহলে একসময় সেটা চেতন স্তরে আসতেও পারে। অবদমন গেল। এরপর আমরা আসি বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতাও একটা কৌশল মানুষের ভালো থাকার জন্য। কেমন? বিচ্ছিন্নতা হলো অনুভূতি হতে ধারণা সমূহ পৃথক করা। ব্যক্তির অনুভূতি হতে ব্যক্তির যে কনসেপ্ট সেটাকে পৃথক করা। কিভাবে? এটা শুধু আবেগের অবদমন, তাই একে আংশিক অবদমন হিসেবে বিবেচনা করা হয়। মানে আবেগের অবদমন হওয়ার কারণে এটাকে আংশিক অবদমন হিসেবে বিবেচনা করা হয়। মানে আমি যে ডিপ্রেশন বা অবদমন আলোচনা করলাম, ঠিক সেরকমই একটা অবদমন, কিন্তু আংশিক, সম্পূর্ণ নয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একজন অভিজ্ঞ সৈনিক যিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধ থেকে আসার পরে তার যুদ্ধের আঘাতমূলক অভিজ্ঞতা তিনি বলতে পারেন। এই ক্ষেত্রে হত্যা করা বা হত্যা করার পর্যবেক্ষণের বর্ণনা কোন রকম অপরাধবোধ বা ভীতি ছাড়াই সে ব্যক্ত করতে পারেন। যুদ্ধে গিয়ে প্রতিপক্ষকে হত্যা করার যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু করা হয়, কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু হত্যা করা কিন্তু খুব ভালো কাজের না এবং সেটা কিন্তু সাহস দেখানো খুব কঠিন। কিন্তু যুদ্ধক্ষেত্র বলে কথা, সেই যুদ্ধের ঘটনাগুলো সে যে আঘাতমূলক ঘটনা বা সেই কাজ তিনি কি পর্যবেক্ষণ করেছেন, সেই পর্যবেক্ষণ বর্ণনা কোন রকম অপরাধ বোধ বা কোন রকম ভয় ছাড়াই তিনি ব্যক্ত করতে পারেন। এভাবে অপরাধ বোধ বা ভীতির এই যে দুইটা বিচ্ছিন্নতা তৈরি হয়, অপরাধ বোধ বা ভয়, এটা দুইটা একটা বিচ্ছিন্ন ভাবে উপস্থাপিত হয়। এটা হচ্ছে বিচ্ছিন্নতা। এরপর আমরা আসি প্রতিক্রিয়া গঠন বা রিয়াকশন ফরমেশন। যখন কোনো ইচ্ছা, অনুভূতি বা আচরণ ব্যক্তির মধ্যে উদ্বেগ বা উত্তেজনার সৃষ্টি করে, তখন সে উদ্বেগ ও উত্তেজনা থেকে রক্ষার জন্য ব্যক্তি সেই ইচ্ছা বা আচরণের বিপরীত ক্রিয়া গঠন করে। কিভাবে? এই প্রতিক্রিয়াটিকে বলা হয় বিপরীত ক্রিয়া গঠন। ব্যক্তির অবাঞ্ছিত আবেগ, অনুভূতি বা চিন্তা ভাবনাগুলো যদি অত্যন্ত শক্তিশালী ওঠে, তবে তা সাধারণ অবদমন প্রক্রিয়ায় দাবিয়ে রাখা যায় না। সেক্ষেত্রে ব্যক্তি বিপরীত ক্রিয়া গঠনের আশ্রয় নিতে পারে। এমন হতে পারে যে একজন উচ্চ লেভেলের ব্যক্তি যাকে সে পছন্দ করে না, মনে হয় তাকে সে আঘাত করতে চায়, কিন্তু তাকে দেখলেই মনে হয় একটা তাকে থাপ্পড় লাগায়, কিন্তু এটা সমাজ অনুমোদিত নয়, কারণ তিনি সম্মানী ব্যক্তি, তার সামনে তার দ্বারা আমার সাহস নাই। তখন সেটা থেকে বাঁচার জন্য নিজেই নিজের গালে এরকম করে থাপ্পড় লাগাতে পারে। লাগানোর মাধ্যমে সে এই যে প্রতিক্রিয়া গ্রহণ করলো, এটা আসলে মনের মধ্যে ছিল অন্য বিষয়। এরকম অবাঞ্ছিত আবেগ, অনুভূতি, চিন্তা ভাবনাগুলো যদি শক্তিশালী হয়, তবে তার সাধারণ অবদমন প্রক্রিয়ার দাবি রাখা যায় না। সেক্ষেত্রেই ব্যক্তিকে বিপরীত ক্রিয়া গঠনের আশ্রয় নিতে হয়। এরপর একটা আমরা আসি প্রক্ষেপণ বা প্রজেকশন। আমরা ব্যক্তিত্ব
পরিমাপের একটা পদ্ধতি হিসেবে প্রজেকশন বা প্রক্ষেপণমূলক অভিক্ষা পড়েছি। সেখানে আমরা জানি যে প্রজেকশন শব্দের উৎপত্তি প্রজেক্টর থেকে। প্রজেক্টরের মাধ্যমে যেমন পর্দা বা স্ক্রিনে ছবি ফুটিয়ে তোলা হয়, তেমনি প্রক্ষেপণ কৌশলের মাধ্যমে ব্যক্তি নিজের দুর্বলতা, আবেগ, অনুভূতি, কামনা, প্রবণতা ইত্যাদি অন্য কিছুর উপর নিক্ষেপ করে নিজেকে রক্ষার চেষ্টা করে। অভিক্ষেপণের মাধ্যমে ব্যক্তি নিজের ব্যর্থতাকে সহজে অন্যের উপর চাপানোর চেষ্টা করে। নিজের ব্যর্থতা, দুর্বলতা, দোষ ত্রুটি, অপরাধমূলক আবেগগুলো অন্যের মধ্যে খুঁজে বেড়ায়। যেমন মাদকাসক্ত ব্যক্তি অন্যের মদ্যপানের তথ্য প্রকাশ করার মাধ্যমে নিজের মদ্যপানের প্রতি দুর্বলতাকে ঢেকে রাখার চেষ্টা করে। স্থলাভিষিক্তকরণ বা অপস্থাপন, ডিসপ্লেসমেন্ট যেটাকে বলা হয়, অনেক সময় বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো কারণে প্রত্যাশিত বস্তুর সাহায্যে কামনা বাসনার পরিতৃপ্তি অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় যে উত্তেজনার সৃষ্টি হয় তা প্রশমনের জন্য প্রত্যাশিত বস্তুর স্থলে অন্য কোনো বস্তু দ্বারা কামনা বাসনা পরিতৃপ্তি সাধনা করা হয়। এভাবে পরিতৃপ্তির প্রক্রিয়াকে স্থলাভিষিক্তকরণ বা অপস্থাপন করা হয়। আর এই প্রক্রিয়াটার নামই হচ্ছে স্থলাভিষিক্তকরণ বা অপস্থাপন। কোন পরিস্থিতিতে উদ্ভূত আবেগ ব্যক্তি বাস্তব বিবেচনা অনুসারে দমন করে রাখতে বাধ্য হয়, তবে স্বভাবতই তার মধ্যে তীব্র অস্বস্তির সৃষ্টি হয়। এরূপ ক্ষেত্রে ব্যক্তি নিরাপদ কোনো পরিস্থিতিতে ওই আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়ে কিছুটা স্বস্তি লাভ করে। আবেগের এই স্থানান্তরের মাধ্যমে স্থলাভিষিক্তকরণ বা উপস্থাপন কৌশল প্রয়োগ করা হয়। যৌক্তিক বিশ্লেষণ, রেশনালাইজেশন। যৌক্তিক বিশ্লেষণ হলো আবেগগত ও বস্তুগত বিচারের নিরপেক্ষতা, যা একটি আচরণের নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়। একজন সাহিত্য সমালোচক উপলব্ধি করতে পারে যে শিল্পগত গুণ বাস্তব বুদ্ধিসম্পন্ন উপন্যাস সার্থক হয় না যদি তা অশ্লীলতাকে ধারণ করে। এক্ষেত্রে নিরপেক্ষ যৌক্তিক বিশ্লেষণ কাজ করে। অস্বীকার, এই ক্ষেত্রে ব্যক্তি বাস্তবতাকে অস্বীকার করে বেদনায়ক ফলাফল বর্জন করতে চায়। উদাহরণ, ভালোবাসার কারো মৃত্যুকে গ্রহণ করতে অস্বীকার জানানো কিংবা মৃত্যু ঝুঁকিপূর্ণ অসুস্থতাকে অস্বীকার করা প্রভৃতি। এভাবে ব্যক্তি অস্বীকার করার মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে চায়, ভালো রাখতে চায়। একাত্মী ভাবন, এটা গুরুত্বপূর্ণ একটা কৌশল। অন্যের সাথে নিজেকে অভিন্ন বলে মনে করাই হচ্ছে একাত্মী ভাবন। একাত্মী ভাবন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশু অন্যের বৈশিষ্ট্য বা আচার আচরণকে আদর্শ হিসেবে নিজের করে নেয় এবং নিজ ব্যক্তিত্বের অংশ হিসেবে আত্মীকরণের সচেষ্ট করে। প্রথম শিশু পিতামাতার আচার আচরণকে আদর্শ হিসেবে গ্রহণ করে, তাদের সঙ্গে একাত্মতা অনুভব করে। বয়স বৃদ্ধির সাথে সাথে একাত্মী ভাবনের পরিধি পিতামাতা ও পরিবারের গণ্ডির বাইরে বৃদ্ধি পেতে থাকে। অনেক সময় ভয়ভীতির কারণে একাত্মী ভাবন হয়, যেমন বাবা মার শাস্তির ভয়ে তাদের নিষেধাজ্ঞাকে আত্মীকরণ করে। এরূপ আত্মীকরণের বা একাত্মী ভাবনের মাধ্যমে শিশুর ব্যক্তিত্বের উপাদান অধিসত্তার বিকাশ ঘটে। সমাজের মূল্যবোধ, বিধিবিধান, নীতি ইত্যাদি একাত্মী ভাবন প্রক্রিয়ায় আত্মীকরণের চেষ্টা করা হয়। এই ছিল মোটামুটি ফ্রয়েডের ডিফেন্স মেকানিজম কৌশল। এখন আমরা আসি সাকসেস অফ সাইকো অ্যানালিটিক থিওরি। সাইকো অ্যানালিটিক থিওরির সাফল্য। ফ্রয়েডের পেশনার মনোসমীক্ষণ তত্ত্বের সাফল্য অপরিসীম। ফ্রয়েডের তত্ত্বের অনেক ধারণা বা কনসেপ্ট মনোবিজ্ঞানীরা ব্যবহার করেন। সে ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব গঠনে থাকে আদিম সত্তা, যেটাকে বলে ঈদ। মনোবিজ্ঞানীরা ঈদকে ব্যক্তিত্বের জন্মগত সত্তা এবং ইগোকে ব্যক্তিত্বের শিক্ষাগত দিক এবং অভিজ্ঞতা বলে আখ্যায়িত করেছেন, আর অধিসত্তাকে ব্যক্তিত্বের সামাজিক দিকের সঙ্গে ধারণার সঙ্গে সাদৃশ্য রয়েছে বলে মত প্রকাশ করেন। তাহলে আমরা এখান থেকে ঈদ ইগো সুপাদিগো যে ধারণাটা অন্যান্য মনোবিজ্ঞানীরা ব্যবহার করেন বিভিন্ন ক্ষেত্রে, এক্ষেত্রে এটাও একটা মনোবিজ্ঞানের সাইকোঅ্যানালিটিক থিওরির অন্যতম সাফল্য। ফ্রয়েডের আত্মরক্ষা বা প্রতিরক্ষা কৌশলকে প্রশ্নাগত শক্তি হিসেবে অনেক মনোবিজ্ঞানী বিবেচনা করে নিয়েছেন। ফ্রয়েড এর অবদমন, যেমন রিগ্রেশন, অবচেতন, আনকনশাস, মানসিক দৃষ্টান্ত, ডিটারমিনিজম, প্রত্যাবৃত্তি, রিগ্রেশন প্রভৃতি ধারণাগুলো তার পূর্ববর্তী অথবা সমসাময়িক কালের কোনো না কোনো দার্শনিক অথবা বিজ্ঞানীগণের মতবাদ বা রচনা দ্বারা প্রভাবিত ছিল। তাই অন্যের চিন্তাধারাকে ধারণ করে তার সাথে নিজের ধারণার সংযুক্তির মাধ্যমেই ফ্রয়েড তার উপরোক্ত মৌলিক বিষয়গুলোর ব্যাখ্যা দিতে প্রয়াসী হন। মনোসমীক্ষণ তত্ত্ব বিস্তারিতভাবে আচরণ ব্যাখ্যা করতে চায়। কিভাবে? এর একটি স্থায়ী প্রশ্নাগত মূল্য আছে যা খুব কমই পরিবর্তিত হয়।
এর বিকাশের পুরো সময়ব্যাপী এবং যা এর অনেক দৃষ্টিভঙ্গি পর্যাপ্ত সহজাত প্রেরণা এবং প্রতিরক্ষার মধ্যে দ্বন্দ্ব। প্রশ্নার মনোসমীক্ষণ তত্ত্বের খুঁটিনাটি যা একই উৎস হতে উৎপন্ন, এর ধারণাসমূহ বা পদ্ধতিসমূহ, তাই এর সম্পদগুলো এর বাধ্যবাধকতাও। ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বের গুরুত্ব বা সাফল্য অপরিসীম। এখন আমরা জানবো ফ্রয়েডের তত্ত্বের কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা। মনোসমীক্ষণে কতিপয় সীমাবদ্ধতা রয়েছে। এই সমস্যাগুলো প্রধানত দুটি কারণে সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে এটি স্বতন্ত্র তত্ত্ব, এই তত্ত্বটি স্বতন্ত্র এবং জটিল। দ্বিতীয়টা হচ্ছে অপরীক্ষণমূলক পদ্ধতিতে তথ্য গ্রহণ। মনোসমীক্ষণের এই সকল বৈশিষ্ট্য একে প্রশ্নার তত্ত্বের মূলধারা হতে দূরে রেখেছে। আমরা প্রথমে জানি সীমাবদ্ধতার তত্ত্ব, এই তত্ত্বটি স্বতন্ত্র এবং জটিল সেই দৃষ্টিকোণ থেকে। ফ্রয়েডের তত্ত্বটি একক কোনো তত্ত্ব নয়। ফ্রয়েডের তত্ত্বটি একক কোনো তত্ত্ব নয়, বরং অনেকগুলো মনোবৈজ্ঞানিক প্রকল্প বা অনুকল্প এবং দার্শনিক চিন্তা আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করা হয়। ফ্রয়েড তার তত্ত্বের বিকাশের ক্ষেত্রে যৌনশক্তির প্রাধান্যের উপর জোর দিয়েছেন, কিন্তু পরবর্তী সময় তার অনুসারীরা ইয়াং এবং অ্যাডলার এ ব্যাপারে একমত হননি। অ্যাডলার ব্যক্তিত্বের বিকাশ ও পরিচালনার ক্ষেত্রে ঈদের অবদান অপেক্ষা ইগো এর ক্ষমতার উপর জোর দিয়েছেন। ফ্রয়েড লিবিডো শব্দটিকে বহুমাত্রিকভাবে ব্যবহার করেছেন, যার জন্য বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা গ্রহণ করা কষ্টকর। মাতার মাতৃত্ব এবং যৌন প্রবৃত্তি দুটি ভিন্ন প্রকৃতির প্রবৃত্তি, কিন্তু ফ্রয়েড উভয় বিষয়টিকে লিবিডোর অন্তর্ভুক্ত করেছেন, যা যুক্তিগ্রাহ্য নয়। ওডিপাস কমপ্লেক্স সম্পর্কে ফ্রয়েড এর অভিমত পৌরাণিক কাহিনীর কল্পনা নির্ভর, বাস্তবতার সাথে যার এমন কোনো মিল খুঁজে পাওয়া যায় না, কারণ অনেক সুস্থ ব্যক্তি নিজের মধ্যেও এই জাতীয় কমপ্লেক্স অনুভব করে না। ফ্রয়েড প্রবৃত্তির বর্ণনায় লাইফ ইনস্টিংক্ট এবং ডেথ ইনস্টিংক্ট সম্বন্ধে যে বিপরীতমুখী ধারণা উপস্থাপন করেছেন তা মূলত অনুমান নির্ভর, কারণ তার ডেথ ইনস্টিংক্ট এর ধারণা সায়েন্টিফিক ডিডাকশন সম্ভব নয়, মানে সায়েন্টিফিক ব্যাখ্যা সম্ভব নয়। এই কারণে উহার কোনো মনোবৈজ্ঞানিক মূল্য নেই। ফ্রয়েড ব্যক্তিত্বের গঠনের ব্যাখ্যায় ইগো এবং সুপার-ইগো এর মধ্যকার বৈপরীত্য এবং উহাদের দ্বন্দ্বের কারণে মানসিক বিকারগ্রস্ততার যে ব্যাখ্যা দিয়েছেন তার পরীক্ষামূলক ও সংখ্যাতাত্ত্বিক পরিমাপ করা যায় না, ফলে সেগুলিকে নিছক কল্পনা প্রসূতি বলা যায়। এরপর আসি অপরীক্ষামূলক পদ্ধতিতে তথ্য গ্রহণ। যে পদ্ধতির মাধ্যমে মনোসমীক্ষণের তথ্য সংগ্রহ করা হয় তা এই তথ্যকে বিতর্কমূলক করতে সাহায্য করে। কেমন? ফ্রয়েডের ধারণাগুলো ভিত্তি ছিল প্রগাঢ় পর্যবেক্ষণ, মানে সায়েন্টিফিক না। ফ্রয়েডের মতবাদটি মূলত মানসিক বিকারগ্রস্ত লোকদের প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে রচিত, তাই সেটা সুস্থ মানুষের প্রশ্ন ব্যাখ্যা করার ক্ষেত্রে ততটা উপযোগী তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ফ্রয়েড প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছ থেকে তাদের শৈশবকালের তথ্য সংগ্রহ করেন এবং উহার ভিত্তিতে তিনি শিশুর যৌন ও মানসিক বিকাশের ধারণা লিপিবদ্ধ করেন, অথচ তিনি নিজে কখনো শিশুদের নিয়ে গবেষণা করেন নাই। ফ্রয়েড এর পর্যবেক্ষণ সমূহ অনিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত বিধায় সেগুলোকে বিজ্ঞানসম্মত ছিল না। তিনি রোগীর বক্তব্য সমূহ হুবহু লিপিবদ্ধ না করে পরে নিজে নোট করেন, ফলে সেগুলো ফ্রয়েডের নিজস্ব চিন্তাধারা প্রভাবিত ছিল। এছাড়া ফ্রয়েড কোনো পরীক্ষণযোগ্য প্রকল্প গঠন করে তার তত্ত্বের সত্যতা যাচাই করেনি। এই হচ্ছে ফ্রয়েডের তত্ত্বের সীমাবদ্ধতা। তো আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এই যে লেকচার প্রদান করলাম, লেকচার 4 ও 5 হতে আমি লেকচার 4 এবং 5 এই দুই লেকচারে ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব উপস্থাপন করলাম। সেখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পেতে পারো ফ্রয়েডের মানসিক শক্তি ধারণা ব্যাখ্যা করো, আর রচনামূলক প্রশ্ন পেতে পারো ফ্রয়েডের মনোসমীক্ষণের 6টি যে অনুমান আছে তা বর্ণনা করতে পারো। ফ্রয়েডের সহজাত ধারণা এটাও ব্যাখ্যা করতে পারবা তোমরা এই দুইটা লেকচার যদি দেখো। সহায়ক গ্রন্থাবলী হিসেবে তোমরা দেখতে পারো আর্কেস এবং গারস্কি এর বইটা সাইকোলজিক্যাল থিওরি অফ মোটিভেশন, অ্যাটকিনসনের মোটিভস ইন ফ্যান্টাসি, অ্যাকশন অ্যান্ড সোসাইটি, রহমান মোহাম্মদ এরশাদ আলী এবং মিয়া মোহাম্মদ জনি প্রেষণা তত্ত্ব প্রত্যয় পাবলিকেশনস, আহমেদ মনজুরের বইটা মনোসমীক্ষণ মতবাধারা, জ্ঞানকোষ প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা। তোমরা এতক্ষণ যারা আমার ক্লাসে মনোযোগ সহকারে শুনলে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং আমি আশা করব আমার পরবর্তী লেকচারগুলো তোমরা মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে দেখবে এবং শুনবে। এর মাধ্যমে আশা করি তোমাদের অনার্স 74 বর্ষের প্রশ্নতত্ত্বের যত সমস্যা থাকবে তা সমাধান করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আর তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে ইমেইলের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সমস্যা সমাধানের যথাযথ চেষ্টা করব। এতক্ষণ
আমার ক্লাসটি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শোনা এবং দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।